চলুন দেখে নিই ১০ই সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশ বেতারের সকালের খবরে কি ছিল। আচ্ছা, আজকের খবরগুলোতে কিন্তু অনেক কিছু আছে। দেশের ছাত্র রাজনীতি, যেমন ধরুন ডাকসু নির্বাচন, আবার জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনের জরুরি কিছু খবর, যেমন নেপাল বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, সবই উঠে এসেছে। তো প্রথমেই আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের কথাই। বেশিরভাগ হলের ফল কিন্তু চলে এসেছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক এগিয়ে আছেন, তবে জিএস আর এজিএস পদে সেখানে আবার ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্রার্থীরাই এগিয়ে। আর একটা দুঃখজনক খবর হলো, এই নির্বাচন কভার করতে গিয়ে একজন সাংবাদিক মারা গেছেন, আর সেজন্য আজ কিন্তু বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা সব বন্ধ। আচ্ছা, দ্বিতীয়ত হলো জাতীয় নির্বাচন আর এর সাথে জড়িত কিছু বিষয়। দেখুন, নির্বাচন কমিশন কিন্তু এই মাসের মধ্যেই নতুন দলের নিবন্ধন শেষ করতে যাচ্ছে, আর সাথে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থাও করছে। ওদিকে আবার শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে, সেখানে ৪৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আজ আবার শুনানি আছে। আর সবশেষে চলুন একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকাই। নেপালে কি হচ্ছে, সেখানে কিন্তু তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেষমেশ পদত্যাগ করেছেন। আর সেখানে যারা বাংলাদেশি আটকা পড়েছেন, আমাদের জাতীয় ফুটবল দলও আছে তাদের মধ্যে, তাদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আবার দেখুন, কাতারে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সদস্যদের উপর যে ইসরায়েলি হামলা হয়েছে, তা নিয়ে কিন্তু বিশ্বজুড়ে বেশ নিন্দা হচ্ছে। আর এই নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটা জরুরি বৈঠকও বসবে। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় আরও কিছু ফিলিস্তিনি মারা যাওয়ার খবরও পাওয়া গেছে। তো এই ছিল মোটামুটি বাংলাদেশ বেতারের সকালের খবরের কিছু অংশ। আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আজ বাংলাদেশ বেতারের ১০ই সেপ্টেম্বর মানে বুধবারের একটা সংবাদ বুলেটিন নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, দেখব এর ভেতরের খবরগুলো আসলে কি বলছে, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে এর তাৎপর্য কি হতে পারে। ঠিক, মানে চেষ্টা করব বিষয়গুলোর গভীরে যেতে। মূল ফোকাস থাকবে কয়েকটা দিকে, যেমন ধরুন দেশের ভেতরে নির্বাচনের হাওয়া। বিশেষ করে ডাকসু নির্বাচনটা অনেকদিন পর হলো তো। হ্যাঁ, ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচনের প্রস্তুতি, এই দুটো বিষয়। এর পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালের পরিস্থিতিটাও বেশ ঘোলাটে। ওটা নিয়েও কথা বলা দরকার। অবশ্যই। আর দেশের অর্থনীতির দুটো গুরুত্বপূর্ণ দিক, পাট আর ক্ষুদ্র ও মাঝারি শিল্প মানে এসএমই খাত, এগুলো নিয়েও কথা বলবো। সাথে আন্তর্জাতিক বিষয়গুলোও থাকবে নিশ্চয়ই, মধ্যপ্রাচ্য বা অন্যান্য খবর। হ্যাঁ, ওগুলো বাদ যাবে না। চলুন তাহলে শুরু করা যাক। ডাকসু নির্বাচন দিয়েই প্রায় ৬ বছর পর হলো। অনেক লম্বা বিরতি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের যে আংশিক ফলাফল এসেছে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ১২টা হলের ফলাফলে দেখলাম ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মোহাম্মদ আবু সাদিক বেশ বড় ব্যবধানে এগিয়ে। হ্যাঁ, প্রায় ১২,০০০-এর বেশি ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন প্রায় ৪,৯০০ ভোট। ব্যবধানটা বেশ বড়। কিন্তু মজার ব্যাপার হলো, সাধারণ সম্পাদক বা জিএস আর স্বসাধারণ সম্পাদক বা এজিএস পদে আবার এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এখানেই তো বিষয়টা, মানে একটা মিশ্র ফলাফল। ভিপি এক জোটের, জিএস এজিএস আরেক প্যানেলের। এটা কিসের ইঙ্গিত দেয় বলে মনে হয়, বিশেষ করে এতদিন পর নির্বাচন হলো? দেখুন, এর কোনো সরল ব্যাখ্যা হয়তো নেই। হতে পারে এটা ছাত্র সংগঠনগুলোর জনপ্রিয়তার একটা মিশ্র প্রতিফলন, অথবা শিক্ষার্থীদের মধ্যে হয়তো পদ অনুযায়ী ব্যক্তি পছন্দের ভিন্নতা কাজ করেছে। এটাও হতে পারে। কিংবা এমনও হতে পারে এই যে লম্বা একটা গ্যাপ গেল, এরপর ছাত্র রাজনীতির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তনও এখানে ফুটে উঠছে হয়তো। তবে একটা ভালো খবর হলো, ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। ৮টা কেন্দ্রে ৮১০টা বুথে ভোট হয়েছে, তাই না? হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট গ্রহণটা অবশ্যই ইতিবাচক দিক, যদিও এর মধ্যেই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনাও ঘটেছে। হ্যাঁ, সাংবাদিকের মৃত্যুর ঘটনাটা। নির্বাচনের খবর সংগ্রহ করতে গিয়ে কার্জন হলে চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে মারা যান। তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম গভীর শোকও প্রকাশ করেছেন দেখলাম। এটা আসলে পেশাগত দায়িত্ব পালনের যে ঝুঁকি, সেটাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। খুবই দুঃখজনক। আচ্ছা, এই ডাকসু নির্বাচনকে ঘিরে জাতীয় পর্যায়ে তো বেশ কথা হচ্ছে, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা। হ্যাঁ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উনি বলেছেন ডাকসু সহ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলো নাকি আগামী জাতীয় নির্বাচনের জন্য একটা মডেল হতে পারে। মডেল শব্দটা ব্যবহার করেছেন। আবার সংসদীয় উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন,
এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে গেল। এই মডেল আর ট্রেনের ব্যাপারটা আসলে কতটা বাস্তবসম্মত কি মনে হয়? দেখুন, মডেল হিসেবে দেখার বিষয়টা হয়তো একটা আকাঙ্ক্ষা প্রকাশ করে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেও কিন্তু সাথে সাথে এটাও বলেছেন যে জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট পুরো ভিন্ন হবে। হ্যাঁ, সাবধানও করে দিয়েছেন। কারণ জাতীয় পর্যায়ে ভোটার কারা, ভোট গ্রহণকারী কারা, পরিস্থিতি কতটা জটিল, এগুলোর সাথে বিশ্ববিদ্যালয় নির্বাচনের মিল তো খুব কম। ডাকসুতে যেমন ধরুন ভোট গ্রহণকারী সবাই উচ্চশিক্ষিত, জাতীয় পর্যায়ে তো সেটা হয় না। তা ঠিক। তাই মডেল শব্দটা হয়তো রূপক অর্থেই বেশি প্রযোজ্য, আর নির্বাচনের ট্রেনে উঠে যাওয়ার মন্তব্যটা বেশ প্রতীকী। মানে একটা গতির সঞ্চার হলো এরকম কিছু। হ্যাঁ, হয়তো বোঝাতে চাইছেন একটা লম্বা বিরতির পর আবার নির্বাচনী প্রক্রিয়ার চর্চা শুরু হলো। এটা একটা আশার দিক তুলে ধরে হয়তো, কিন্তু সামনে জাতীয় নির্বাচন কতটা মসৃণ হবে সেটা তো সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন। অবশ্যই। আর এই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন মানে ইসি ও তো বেশ তৎপর মনে হচ্ছে। হ্যাঁ, কাজ করছে তারা। শোনা যাচ্ছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া নাকি এই সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে চাইছে। প্রায় ২২টা নতুন দল আবেদন করেছে দেখলাম। হ্যাঁ, ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেনও সেটা ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য তাদের, যাতে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেটা ঠিক থাকে। আচ্ছা। আর দুটো গুরুত্বপূর্ণ আপডেটও দিয়েছেন তিনি। এক হলো এবারের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন, সেটার প্রস্তুতি চলছে। এটা তো বড় খবর। হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো এখন থেকে ১৬ বছর বা তার বেশি বয়সীরাও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য আবেদন করতে পারবে এবং পাবে। এটাও গুরুত্বপূর্ণ। আর আইন শৃঙ্খলার বিষয়টা, নির্বাচন কি সুষ্ঠু হবে? স্বরাষ্ট্র উপদেষ্টা তো আশ্বাস দিয়েছেন। উনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না, সুষ্ঠু পরিবেশেই নির্বাচন সম্ভব হবে। দেখা যাক। আচ্ছা, দেশের এই নির্বাচনী আবহের পাশাপাশি যদি একটু প্রতিবেশীদের দিকে তাকাই, নেপালে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠেছে, তাই না? হ্যাঁ, খুবই উদ্বেগজনক পরিস্থিতি। প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি পদত্যাগ করেছেন। তীব্র গণবিক্ষোভের মুখে। কারণটা কি বলা হচ্ছে? দুর্নীতি? হ্যাঁ, দুর্নীতি একটা বড় কারণ। আর সম্প্রতি সামাজিক মাধ্যম ব্যবহারের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটার প্রতিবাদও একটা কারণ। আর মজার ব্যাপার হলো এই বিক্ষোভের সামনের সারিতে নাকি তরুণ প্রজন্ম, মানে জেনজি। হ্যাঁ, যারা মূলত ৯০-এর দশকের শেষ ভাগ বা তার পরে জন্মেছে। এটাই কিন্তু খুব সিগনিফিক্যান্ট। শুধু পদত্যাগে কি পরিস্থিতি শান্ত হবে, নাকি এর শেকড় আরও গভীরে? কি মনে হয়? পরিস্থিতি আসলেই গুরুতর। শুধু পদত্যাগ নয়, বিক্ষোভ তো সহিংস রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবন সহ বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। বলেন কি? আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার খবর এসেছে, শতাধিক আহত। কাঠমান্ডু সহ কয়েকটি জেলায় কারফিউ জারি করেও লাভ হয়নি। বিক্ষোভকারীরা কারফিউ উপেক্ষা করেই রাস্তায় নামছে। তার মানে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? মনে হচ্ছে না। এমনকি কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে দিতে হয়েছে। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, এই যে সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা। হ্যাঁ, ওটা নিয়ে তো শুরুটা। এটা কিন্তু শুধু নেপালের বিষয় না, বিশ্বজুড়েই দেখা যাচ্ছে এই ডিজিটাল স্পেস নিয়ন্ত্রণ করা বা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, এগুলো তরুণ প্রজন্মের কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, যা অনেক সময় প্রথাগত রাজনৈতিক অসন্তোষের চেয়েও দ্রুত প্রতিবাদের জন্ম দিচ্ছে। ঠিক বলেছেন। আর এই অস্থিরতার মধ্যে নেপালে আমাদের দেশেরও তো অনেকে আটকা পড়েছেন। হ্যাঁ, প্রায় ১০০ জন নাগরিকের কথা জানা গেছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তা আছেন, এমনকি বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের খেলোয়াড়রাও আছেন। ফুটবল দলও আটকা পড়েছে। হ্যাঁ, পর্যটক হিসেবে আরও কতজন আছেন তার তো সঠিক হিসেবও নেই। সেটাই। সরকার থেকে অবশ্য সবাইকে হোটেলে থাকতে বলা হয়েছে, বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, জরুরি যোগাযোগের জন্য নম্বরও দেওয়া হয়েছে। ফুটবল দলকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া আর মন্ত্রণালয় কাজ করছে বলেও জানা গেছে। দূতাবাসের মাধ্যমেও নিশ্চয়ই যোগাযোগ রাখা হচ্ছে। হ্যাঁ, দূতাবাসের নম্বরগুলোও বুলেটিনে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাই এখন সবচেয়ে জরুরি। বাংলাদেশ সরকার এবং দূতাবাস নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করছে। আশা করি সবাই নিরাপদে থাকবেন। হ্যাঁ। আচ্ছা, নেপালের এই অস্থিরতার বাইরে মধ্যপ্রাচ্যেও তো উত্তেজনা কমছে না। একদমই না।
কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের 5 জন সদস্য নিহত হয়েছেন। যদিও হামাস বলছে তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন, হামলায় একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তাও মারা গেছেন, শুনেছেন? হ্যাঁ, সেটাও খবরে এসেছে। এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে বেশ নিন্দা হচ্ছে। যুক্তরাষ্ট্র নাকি বলছে তারা আগেই কাতারকে সতর্ক করেছিল। হ্যাঁ, যুক্তরাষ্ট্র তাই দাবি করছে, কিন্তু কাতার আবার বলছেন না, সতর্কবার্তা এসেছে হামলার পরে। এই পাল্টাপাল্টি অভিযোগের মানে কি? দেখুন, এই কে আগে বলেছে কে পরে, এটা শুধু কথার কথা না। এর পেছনে হয়তো যুক্তরাষ্ট্র আর উপসাগরীয় মিত্রদের মধ্যে হামাসের মতো গোষ্ঠী বা আঞ্চলিক সংঘাত নিয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং বিশ্বাসের সম্পর্কে একটা টানাপোড়েনের ইঙ্গিত থাকতে পারে। বিষয়টা তাহলে বেশ জটিল। এতটাই যে আলজেরিয়া আর পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও বসছে আজ। এর পাশাপাশি গাজাতেও তো সংঘাত চলছেই। হ্যাঁ, সেখানেও তো। সেখানে ত্রাণ সংগ্রহকারী সহ অন্তত 52 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর এসেছে গতকাল। পরিস্থিতি বেশ উদ্বেগজনক। অন্যান্য আন্তর্জাতিক খবরের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্কের কাছে একটা গ্রামে হ্যাঁ, ইউরোভা গ্রামে পেনশন নিতে আসা বেসামরিক লোকদের ওপর রাশিয়ার বিমান হামলায় 24 জন নিহত আর 19 জন আহত হয়েছেন বলে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন। খুবই মর্মান্তিক। যুদ্ধ মানেই তো আসলে সাধারণ মানুষের ভোগান্তি। আর ফ্রান্সেও একটা পরিবর্তন এসছে। প্রেসিডেন্ট ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। হ্যাঁ, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টেন লেকর্নুকে। আগের প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে যাওয়ার পর এই নিয়োগ। আচ্ছা, তো আন্তর্জাতিক আর রাজনৈতিক এইসব খবরের মাঝে দেশের অর্থনীতির চাকা সচল রাখাটাও তো একটা বিরাট চ্যালেঞ্জ। তা তো বটে। বিশেষ করে দুটো খাতের কথা বুলেটিন এসেছে, পাট আর ক্ষুদ্র মাঝারি শিল্প বা এসএমই। বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলছেন, পাটপণ্যের চাহিদা বাড়াতে হলে এর ডিজাইন আকর্ষণীয় করতে হবে। আর ব্যবহারিক উপযোগিতার দিকেও নজর দিতে হবে। হ্যাঁ, ফার্মগেটে উদ্যোক্তাদের জন্য একটা প্রশিক্ষণ কর্মশালাও শুরু হয়েছে দেখলাম। 105 জন অংশ নিচ্ছেন। আচ্ছা, পাটের সেই সোনালী অতীত ফিরিয়ে আনা কি আসলেই সম্ভব, নাকি এটা খুব কঠিন লড়াই? দেখুন, পাটের সম্ভাবনা অবশ্যই আছে, বিশেষ করে পরিবেশবান্ধব পণ্যের চাহিদা যখন বিশ্বজুড়ে বাড়ছে। সেটা ঠিক। কিন্তু চ্যালেঞ্জও তো কম নয়। আধুনিক ডিজাইন আনা, পণ্যের বৈচিত্র্য বাড়ানো, আন্তর্জাতিক বাজারের সাথে তাল মেলানো, আবার ধরুন প্লাস্টিকের মতো সস্তা বিকল্পের সাথে প্রতিযোগিতা করা, এগুলো বাস্তব সমস্যা। তবে উপদেষ্টার কথায় যে জোরটা দেওয়া হয়েছে, নান্দনিক ডিজাইন আর ব্যবহারিক উপযোগিতা, এটাই হয়তো সঠিক পথ। শুধু ঐতিহ্য আঁকড়ে ধরে তো আর বাজার ধরা যাবে না, তাই না? ঠিক বলেছেন। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তো অনেক। হ্যাঁ, এসএমই। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের তথ্য অনুযায়ী দেশের জিডিপিতে এই খাতের অবদান প্রায় 30%। 30%? হ্যাঁ, আর শিল্প কর্মসংস্থানের প্রায় 85%ই আসছে এখান থেকে। এটা কিন্তু বিরাট ব্যাপার। সত্যি, 30% জিডিপি আর 85% শিল্প কর্মসংস্থান, তাহলে তো এই খাতকে আরও অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। সরকার কি করছে এদের জন্য? হ্যাঁ, সরকার এসএমই ফাউন্ডেশন আর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের মাধ্যমে বেশ কিছু কাজ করছে, যেমন নীতি সহায়তা দেওয়া, উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া, প্রযুক্তি উন্নয়নে সাহায্য করা। হ্যাঁ, প্রযুক্তি উন্নয়ন, পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি করা, এগুলো সবই করছে। জানা গেছে ইতিমধ্যে প্রায় 2800 উদ্যোক্তাকে 185 কোটি টাকার ঋণও দেওয়া হয়েছে। বাহ, ভালো উদ্যোগ। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আর কর্মসংস্থান তৈরিতে এই এসএমই খাতের ভূমিকা আসলেই খুব গুরুত্বপূর্ণ। অর্থনীতির পাশাপাশি তথ্যের প্রবাহ আর সামাজিক কিছু বিষয়ও এসেছে আলোচনায়। যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে, হ্যাঁ, সেটার সাক্ষ্য গ্রহণ চলছে। 45 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গতকাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 6 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ আবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন। বিচার প্রক্রিয়া চলছে। আরেকটা ঘটনা রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে। সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙা, মারামারি, লুটপাট, এমনকি লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। কি সাংঘাতিক! এই ঘটনায় স্থানীয় মসজিদের ইমাম লতিফ হুজুর সহ 18 জনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক শৃঙ্খলা রক্ষার বিষয়টা খুবই জরুরি।
আর তথ্যের প্রবাহ নিয়ে বলছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। উনি সাংবাদিকদের গুজব ও অপতথ্য প্রতিরোধের ভূমিকার উপর জোর দিয়েছেন। এটা তো খুবই প্রাসঙ্গিক এখনকার সময়ে। জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বা পিআইবি একটা কর্মশালার আয়োজন করেছিল। সেখানেই তিনি ডিজিটাল সাংবাদিকতার দক্ষতা অর্জনের কথাও বলেছেন। নিঃসন্দেহে জরুরি। আমরা একটু আগেই নেপালের ঘটনায় দেখছিলাম সামাজিক মাধ্যম বা তথ্যের প্রবাহ কতটা শক্তিশালী হতে পারে, ভালো বা খারাপ, দুই অর্থেই। ঠিক। তাই সঠিক তথ্য পরিবেশন করা আর গুজ বা অপপ্রচার ঠেকানো দুটোই খুব জরুরি। এই লক্ষ্যেই হয়তো বাংলাদেশ বেতার আর বিবিসি মিডিয়া অ্যাকশন একটা সমঝোতা স্মারকে সই করেছে। ও, এটা কিসের জন্য? নরওয়ের অর্থায়নে ব্রিজেস নামে একটা প্রকল্প আছে। এরাও তারা একসাথে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক তথ্যসেবা উন্নত করবে, বেতারের অনুষ্ঠানের মান বাড়াবে এবং সামাজিক মাধ্যমে প্রচারও জোরদার করবে। এটাও তো তথ্যের সঠিক প্রবাহ নিশ্চিত করার একটা ভালো উদ্যোগ মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সব শেষে একটু খেলার খবরগুলো দেখে নিই। আবুধাবিতে এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আফগানিস্তান বেশ বড় ব্যবধানে হংকংকে হারিয়েছে 94 রানে। আফগানিস্তান ভালো খেলছে। আজ দুবাইতে ভারতের খেলা আছে সংযুক্ত আরব আমিরাতের সাথে। দেখা যাক কি হয়। আর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে 4-1 গোলে হারিয়েছে। গোল করেছেন ফাহিদুল ইসলাম, আলামিন, মুর্শিদ আহমেদ আর শেখ মুরসালিন। জয়টা ভালো খবর, যদিও টুর্নামেন্ট থেকে তো বিদায় নিয়েছে। হ্যাঁ, শেষটা ভালো হলো আর কি। বেশ অনেকগুলো বিষয় নিয়েই তো কথা হলো আজ। হ্যাঁ, অনেক কিছুই উঠে এলো। দেখলাম একদিকে দেশে ডাকসু নির্বাচনের মতো একটা গণতান্ত্রিক চর্চা নিয়ে আলোচনা হচ্ছে, যা আবার জাতীয় নির্বাচনের প্রস্তুতির সাথেও সম্পর্কিত। অন্যদিকে ঠিক পাশেই নেপালের রাজনৈতিক অস্থিরতা চরমে, যা আমাদের নাগরিকদেরও প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, তার আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দেখলাম। দেশের অর্থনীতিতে পাট আর এসএমই খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জগুলো উঠে এলো। আর তথ্য প্রবাহের গুরুত্বের বিষয়টাও। এখানে একটা বিষয় হয়তো আমাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায়। কি বলেন? বলো। একদিকে আমরা দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনের চর্চা, ডাকসু, জাতীয় নির্বাচনের প্রস্তুতি। এটা একটা আশার দিক, তাই না? অবশ্যই। অন্যদিকে নেপালের ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তরুণ প্রজন্মের পুঞ্জীভূত হতাশা বা অসন্তোষ, সেটা দুর্নীতি নিয়েই হোক বা ডিজিটাল অধিকার নিয়ে, একটা আপাত স্থিতিশীল পরিস্থিতিকে কত দ্রুত খাদের কিনারায় নিয়ে যেতে পারে। খুবই সত্যি কথা। এই যে দুটো বিপরীত চিত্র, একটা সম্ভাবনার, অন্যটা ঝুঁকির, এটা আমাদের দেশের আগামী দিনের পথ চলার জন্য কি বার্তা দেয়? আর এই যুগে যেখানে নেপালের মতো ঘটনার স্ফুলিঙ্গ হতে পারে সামাজিক মাধ্যম, যেখানে তথ্য সচিবকে বলতে হয় গুজব প্রতিরোধের কথা, সেখানে সঠিক নির্ভরযোগ্য তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাটা একই সাথে কতটা জরুরি এবং কতটা কঠিন একটা চ্যালেঞ্জ। আসলেই ভাবনার বিষয়। এই প্রশ্নগুলো নিয়ে হয়তো আমাদের আরও ভাবতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।